আমি এক্সরে রুম থেকে বলতেছি ছাত্রলীগের সাহস হয় কিভাবে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলার? ওরা কি ছাত্র না? ওরা কি আমাদের ভাই না? নাকি আমরা কেউ না? আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। ফেসবুক মাধ্যমে এবং অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ছিল সেগুলোর মাধ্যমে ছড়িয়ে যায় যে হচ্ছে কোটা সংস্কারের প্রথম শহীদ আমাদের যেখানে স্থানান্তর করে জেলখানা, সেটা ছিল একদম ফাঁসির আসামিদের ছেলে। সেখানে হচ্ছে ফাঁসির আসামিরা বন্দী থাকে। আমি ধরেই নিয়েছিলাম যে হাসিনা আমাদেরকে আর বের হতে দেবে না, হয় আমাদেরকে আয়না ঘরে নিয়ে আটকে রাখবে অথবা হচ্ছে মেরে ফেলবে। ওই জায়গাটায় আপনারা দেখবেন যে একটা ছবি ভাইরাল হয়েছিল, কয়েকজন নারী শিক্ষার্থীকে ঘেরাও দিয়ে হচ্ছে পিটাচ্ছিল। শরীরে কোনো জায়গা বাদ রাখেনি, হাতে পায়ে পিঠে প্রত্যেকটি জায়গায় হচ্ছে স্টিলের পাইপগুলো দিয়ে আঘাত করতে থাকে। আসলে আন্দোলনে আমি যখন অংশ নেই তখন আমি চিন্তা করিনি যে এটা পাবলিক ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি অথবা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলন কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি ইব্রাহিম নীরব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেছি। আমাদের জার্নিটা শুরু হয়েছিল 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে। ওই সময় যে আওয়ামী দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের কারণে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভটা সঞ্চারিত হয়, সেখান থেকে আমরা যাত্রা শুরু করি যে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, এই অন্যায় চলতে দেওয়া যাবে না। এরপর থেকে আমরা হচ্ছে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিকল্পনা করা শুরু করি যে এই সরকারকে কিভাবে আমরা লাগাম টেনে ধরতে পারি। যার পরিপ্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা একত্রিত হতে থাকে, ধীরে ধীরে সংঘবদ্ধ হতে থাকে। 2018 সালে যে কোটার পরিপত্র বহাল হয়েছিল সেটার বিরুদ্ধে তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা রিট করে, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কোটার যে 2018 সালের পরিপত্র সেটা বাতিল করে দেয়। তখন থেকে আমাদের মধ্যে পুনরায় ক্ষোভের সঞ্চার হয় যে আমরা যারা নিজ যোগ্যতায় পড়াশোনা করে চাকরির পরীক্ষা দিচ্ছি, পাস করতেছি, তারা ভালো নাম্বার পেয়ে যে হচ্ছে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, অন্যরা কোটার মাধ্যমে চলে যাচ্ছে। এটা একটা বৈষম্য, মেধাবীদের সাথে অন্যায়। সেই পরিপ্রেক্ষিতে আমরা সবাই একটা সিদ্ধান্ত নিই যে আমরা এটার বিরুদ্ধে জনমত গড়ে তুলব এবং এটাকে পুনরায় 2018 সালের যে পরিপত্র ছিল সেটাকে পুনরায় ফিরিয়ে আনবো। 2024 সালে 5 জুন যখন হাইকোর্ট 2018 সালের পরিপত্র বাতিল করে দেয়, তখন থেকে আমাদের সমন্বয়কবৃন্দ যারা ছিল, তখন তো সমন্বয়ক ছিল না কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসাবে তারা প্রতিবাদ জানায়। তখন থেকে আমি আসলে রাজপথে ছিলাম যে আমরা এটার বিরুদ্ধে লড়াই করব এবং কোটা প্রথাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসব, যে হচ্ছে কোটা প্রথা থাকবে, মেধাবীরাও যেন সুযোগ পায়। 2024 সালের 15 জুলাই তখন আমরা টিএসসিতে জড়ো হয়ে সবাই কোটা প্রথার বিরুদ্ধে এক আন্দোলন গড়ে তুলতেছিলাম। দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল তখন। এর আগের রাতে 14 জুলাই রাতে আপনারা দেখেছেন যে হচ্ছে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতিরা কেন চাকরি পাবে, এই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়ে হচ্ছে আন্দোলনটাকে উজ্জীবিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে সূর্য সেন হল এবং হচ্ছে আশেপাশে যে হলগুলো ছিল সেখানে সাধারণ শিক্ষার্থীরা একটি স্যাটায়ার প্রতিবাদ জানায় যে প্রধানমন্ত্রী আমাদের রাজাকার বলেছে, আমরা সেই রাজাকারকেই লক্ষ্য করে আমাদের যে প্রতিবাদটা ছিল সেটাকে আমরা গণ আন্দোলনে গণবিস্ফোরণে রূপান্তরিত করব। তার পরিপ্রেক্ষিতে তারা জানায়, আমরা স্লোগান দিয়ে হচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এবং এরপরে আমাদের ছাত্র দলের ভাই ব্রাদার যারা ছিল তারা আসলে আরেকটু অ্যাড করে, সেটা হচ্ছে যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কারণ তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এক ধরনের স্বৈরাচারী সরকার ব্যবস্থায় কায়েম করতে চেয়েছিল। এইভাবে হচ্ছে আন্দোলনটা ওই স্লোগানটা পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে যায় এবং পুরো বাংলাদেশে আসলে বিক্ষোভে ফেটে পড়ে। এরপর যখন ছাত্রলীগ আমাদেরকে ধাওয়া দিয়ে হচ্ছে
ভিসি চত্বরের মাঝে নিয়ে আসে। তো তখন আবার পুনরায় আমি হচ্ছে হামলার শিকার হই। তখন আমাকে গুলি করা হয়নি, ছাত্রলীগের হাতে যে লাঠি সোঁটা ছিল ওইগুলো, আর হচ্ছে তখন যে আবার পুলিশ প্রশাসন যে টিয়ার শেল ককটেল বিস্ফোরণ করায় সেগুলোর কিছু অংশ আমার শরীরে ইনফেক্ট করে। ওই জায়গাটায় আপনারা দেখবেন যে একটা ছবি ভাইরাল হয়েছিল, কয়েকজন নারী শিক্ষার্থীকে ঘেরাও দিয়ে হচ্ছে পিটাচ্ছিল। তো ওইটা যখন আমরা দেখি যে হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের হামলা করতেছে, তখন আমরা তাদেরকে নিরাপদে নিয়ে ফিরে ওখান থেকে উদ্ধার করার জন্য আমরা তখন কয়েকজন প্রতিরোধ গড়ে তুলি। তো সেখানেও আমরা হামলার শিকার হই, ছাত্রলীগ আমাদেরকে ঘেরাও দিয়ে আবার নির্যাতন করে। ছাত্রলীগে যেভাবে লাঠি সোঁটা দিয়ে নির্মমভাবে পিটিয়েছে এক একজনকে, যেটা ছিল হকি স্টিক, বাঁশ, পাইপ, রড, এগুলো দিয়ে আমাকে বেধড়কভাবে পিটিয়েছিল তারা। সেটার নির্মমতার কারণে আমি আসলে প্রায় শরীরের এক বাম পাশ আমার প্রায় প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে যায়। তো যখন আমি চিকিৎসা নিচ্ছিলাম ওই সময় আমি হাসপাতালে এক্স-রে রুম থেকে একটি ভিডিও বার্তা দেই যে আমরা কি রাজাকার, আমরা কি এখানে কোনো অন্যায় দাবিতে নেমেছি। তো এই বিষয়টা যখন আমি ব্রিফ করতেছিলাম তখন আমার ছোট ভাই একটি স্টিল ফটোগ্রাফি করে সেটা ফেসবুকে আমার আইডি থেকে প্রকাশ করে। ওই ফটোটা এমনভাবে তুলে মানে ক্লিকটা এমন সময় করেছিল যে যেটা দেখা যাচ্ছিল যে আমি মারা গেছি বা এরকম, মানে লাস্ট বোঝা যাচ্ছিল যে একটা লাশের ছবি তোলা হয়েছিল। তো ওই ছবিটা আর আমি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম আমার আইডি থেকে, সেই ভিডিওটা আমি যে বার্তাটা দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছিলাম যে আমরা কেন হামলার শিকার হলাম, আমরা কি রাজাকার কিনা, তো ওই বার্তাটাকে একত্রিত করে ফেসবুক মাধ্যমে এবং অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ছিল সেগুলোর মাধ্যমে ছড়িয়ে যায় যে হচ্ছে কোটা সংস্কারের প্রথম শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিবুল ইসলাম। যে পরিচয়টা ফেক ছিল, পরিচয়টা আসলে তারা এক্সাক্ট বের করতে পারেনি, কিন্তু হচ্ছে ছবি যে লোকটা ছিল এবং ভিডিওতে যে লোকটা ছিল সেটা আমি ছিলাম। আর তখন আমি আসলে জানতাম না যে এটা এইভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবে এবং হচ্ছে গণহারে ছড়িয়ে যাবে। এবং আমার পরিচিত যারা ছিল তারাও বিভ্রান্ত হয়ে গিয়েছিল আমি আসলে মারা গিয়েছি কিনা। তারা একাধারে ফোনের ওপর ফোন দিতে থাকে, বিভিন্নভাবে চেষ্টা করে হাসপাতাল থেকে বের করে বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে যখন আমি জানতে পারি যে এই অবস্থা হয়েছে তখন আমি পুনরায় একটি ভিডিও বার্তা দিই যে আমি আসলে মারা যাইনি, বা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিবুল হাসান বা হচ্ছে 15 জুলাই আসলে কেউ মারা যায়নি। এবং আমাদের সাথে যে অন্যায় হচ্ছে, বৈষম্য হচ্ছে, আমাদেরকে নির্বিচারে নির্যাতন করছে, হামলা করতেছে, মামলা করতেছে, যেগুলো আসলে আমরা নিতে পারতেছিলাম না, যেটা আমাদের সহ্যসীমা অতিক্রান্ত করে যাচ্ছিল, বৈষম্যের যে শিকার হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমার নৈতিক অবস্থান থেকে আমি আসলে আন্দোলনে অংশ নিয়েছিলাম। এরপর যখন বাংলা ব্লকের কার্যক্রমগুলো শুরু হয়, আমাদের কর্মসূচি, আমাদের যদি সরকারকে আমরা আলটিমেটাম দিই, যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা সারা বাংলাদেশ অবরোধ করে ফেলবো এবং বাংলাদেশ অচল করে দেবো, যেন কোনো প্রশাসনিক কার্যক্রম কোথাও কোনো কিছু না চলতে পারে। সেক্ষেত্রে এটা আমাদের প্রতিবাদের অংশগ্রহণ কর্মসূচি ছিল। চানখারপুলে আমি যখন ব্লকেটটা শুরু করি তখন আমি চিন্তা করি যে ঢাকার অন্যান্য পয়েন্টগুলো হচ্ছে ব্লকেটের আওতায় থাকবে। ওই যে আপনারা স্পটটা দেখতে পাচ্ছেন সেই স্পটেই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম এবং সেখান থেকে বিভিন্ন মিডিয়া আমাদের সাথে যোগাযোগ করেছিল। আসলে আন্দোলনে আমি যখন অংশ নেই তখন আমি চিন্তা করিনি যে এটা পাবলিক ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি অথবা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলন কিনা। আমি আসলে অংশ নেই যে আমার যে নৈতিক জায়গাটা ছিল, আমার ভিতরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের যে স্পৃহাটা আছে, আমি অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ সময় যাবত যে লেখালেখি করতেছি, সেই নৈতিক জায়গা থেকে আমি আসলে আন্দোলনে অংশ নেই এবং সেখানে আমি প্রতিনিধিত্ব করি যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ফার্স্ট আন্দোলনে অংশ নেই এবং সেখানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি যে আন্দোলনে সবাই অংশগ্রহণ করুন। শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নিয়েছিল এবং তারা নেমে এসেছিল কেন? তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের দেখে নামেনি, তারা নেমেছিল যে তাদের কলেজেরই একজন শিক্ষার্থী ইব্রাহিম নীরব নেমেছে মাঠে এবং সেখানে তারা মনে করেছে যে আমার ভাই যেহেতু এখানে নেমেছে, আমার ভাই কি এখানে বিনা কারণে নেমেছে কিনা, সেই প্রশ্নটা থেকে তারা এখানে আমার সাথে যোগ দেয়। আমার যে কলেজ প্রাঙ্গণের সামনে তারা আগুন ধরিয়ে দেয়
যে হচ্ছে কলেজ ক্যাম্পাস তারা নিয়ন্ত্রণে নেবে, সেটা দেখে আমরা প্রতিবাদ জানাই যে এটা কেন হচ্ছে আপনারা করতেছেন। তখন তারা আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে। তো প্রথমে আমি দেখি যে আমরা কোণঠাসা হয়ে গেছি। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে তাদেরকে হয় এখান থেকে সরাতে হবে, না হয় আমাদের মরতে হবে। তাই আমি চিন্তা করলাম যে আমরা কেন মরবো, তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেব। তো তাদেরকে প্রথমে আমি সবাইকে বললাম যে আমার পিছনে যদি 5 জনও আসেন তাহলে আমি, একজনও যদি না আসেন সেখানেও আমি যাবো, আমার পিছনে আপনারা কি আসবেন? তো আমি যখন এই কথা বলি তখন দেখি যে হচ্ছে আমার পিছনে কয়েকজন আসে। তো আমি শুরু করলাম যে আমার হাতে একটি পতাকা ছিল, লাঠি ছিল, লাঠিতে পতাকা বাঁধা ছিল। তো ওই লাঠি নিয়ে দৌড়ানো শুরু করলাম যে এই কে আছে পারলে আয় আমার সামনে। তো ওই সময় থেকে তারা আসলে পিছু হটতে বাধ্য হয় এবং আমাদের যে শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজটা 16 জুলাই আমাদের নিয়ন্ত্রণে আমার যে নেতৃত্বে ছিল আমরা এটা নিয়ে আসতে পারি। এর মাঝে আমরা খবর পাই যে রংপুরে আবু সাইদ নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। তো আমাদের মাঝে স্ফুলিঙ্গটা আরও শক্তভাবে জেগে ওঠে। অলরেডি আমি জানি যে আমাকে শহীদ ঘোষণা করে সারা বাংলাদেশের অর্ধেক মানুষ তখন জানতো যে আমি শহীদ হয়ে গেছি। আবার খবর পেলাম যে চট্টগ্রামে শহীদ ওয়াসিম শহীদ হয়ে গেছে, গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে নিজেদেরকে আর থামিয়ে রাখতে পারতেছিলাম না, যে বিশেষ করে আমি, কারণ আমার মাঝে যে আমার পরিবার থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, আমার বাবা মা আমাকে যে শিক্ষাটা দিয়েছে, সেই জায়গা থেকে আমি আসলে নিজেকে আটকে রাখতে পারিনি। এবং এই কারণে আমি হচ্ছে হাসপাতাল থেকে পরের দিনই আন্দোলনে নেমে গিয়েছি। যখন আমি আজিমপুর চানখারপুল থেকে হচ্ছে এই আজিমপুর পয়েন্টটাতে এইখানে এসে পৌঁছাই, আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা আমাকে রিকশার মধ্যে ফেলেই তখন এমনভাবে মারধর শুরু করে যে আমরা আসলে আর কোনো দিকে দৌড় দেওয়ার বা হচ্ছে ওইখান থেকে সরে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছিলাম না। শরীরে কোনো জায়গা বাদ রাখিনি, হাতে পায়ে পিঠে প্রত্যেকটি জায়গায় হচ্ছে স্টিলের পাইপগুলো দিয়ে আঘাত করতে থাকে এবং হকি স্টিক দিয়ে পেটাতে থাকে। তখন এমন একটা অবস্থা হয় যে আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, ভাই আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না, আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে এই আন্দোলনে যুক্ত হয়েছি, আমার ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। কিন্তু তবুও তারা মারতেছিল আমাকে। ওই ভিতরের জায়গাটা থেকে আমাকে রোডের যে এখন যে রিক্সাগুলো থেমে আছে ওই জায়গাটায় নিয়ে আসে, ওখানে কতক্ষণ আবার বেধড়কভাবে নির্যাতন করে। তারা পুলিশকে খবর দেয় যে হচ্ছে এ সন্ত্রাসগিরি করতে আছে এখানে, ওকে গ্রেপ্তার করেন। তো পুলিশ প্রথমে আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করতে থাকে। তখন আমি পরিচয় দিলাম যে আমি সমন্বয়ক হিসাবে এখানে আসছি, আমার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, কোটা সংস্কারের দাবিতে আমি আন্দোলন করতেছি। এটা আমাদের ন্যায় ও নীতির জায়গা থেকে আমরা এখানে আসছি। যারা এখানে আসতেছে সবাই একই দাবিতে আসতেছে, যেন কোটা প্রথার একটা যৌক্তিক সংস্কার হয়। যে অফিসার আমাকে গ্রেপ্তার করে পুলিশ সদস্য, তাকে নির্দেশনা দেয় যে হচ্ছে আমাকে লালবাগ থানায় নিয়ে যাওয়ার জন্য। আমাকে তারা এমন একটা সেলের মধ্যে আবদ্ধ করে রাখে, যে সেলটা এমন নোংরা ছিল আর যে সেলটার খোঁজ তারা অন্য বাইরের কাউকে দেয়নি। আমাকে সেখানে দীর্ঘ 48 ঘন্টা আটকে রেখেছিল এবং শারীরিক মানসিকভাবে টর্চার চালাচ্ছিল। এরপর আমাকে হচ্ছে 20 জুলাই সিএমএম কোর্টে উঠায় এবং আমাকে 7 দিনের রিমান্ড আবেদন করে। ওই দায়িত্বরত তদন্ত অফিসার আমাদেরকে মামলা দেয় হচ্ছে বিস্ফোরক আইনে 12টি ধারায় এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আমাদেরকে হচ্ছে সিএমএম কোর্টে তোলে। কিন্তু সেদিন সিএমএম কোর্টে এত পরিমাণ আসামি ছিল, আমরা আসলে জানতাম না যে 18 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে কি কি ঘটেছে। আমি আসলে ওই সময়টাতে একদম যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। বিভিন্নভাবে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমাকে ফ্যামিলির সাথে যোগাযোগ করতেই দেয়নি। যখন আমাকে রিমান্ড আবেদন করে তখন আসামি বেশি থাকার কারণে জজ ম্যাজিস্ট্রেট ছিল, সেই ম্যাজিস্ট্রেট আমাদেরকে কোনো রায় না দিয়ে আমাদেরকে ট্রায়াল প্রিজনার হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, যেটা কেরানীগঞ্জে অবস্থিত, সেখানে স্থানান্তর করতে বলে এবং সেখান থেকে আমাদেরকে আবদ্ধ করে জেলখানায় আমাদেরকে যখন নিয়ে যাচ্ছিল তখন যে গাড়িটা ছিল কারাগারে প্রিজন ভ্যানটা, সেটা যতটুকু জায়গা ছিল সেখানে সর্বোচ্চ গেলে 10 থেকে 15 জন সুন্দরভাবে বসতে পারে। কিন্তু ওই গাড়িটার মধ্যে সর্বনিম্ন হলেও 40 জনের মতো আমরা আসামি ছিলাম, গাদাগাদি করে বসেছিলাম, কেউ বসতে না পারে দাঁড়িয়েছিল। আমাদের কোনো খাবার দাবার দেয়নি, আমাদের কোনো পানি টানি দেয়নি, কিছু দেয়নি। তো ওই অবস্থা থেকে আমাকে নিয়ে যায়, আমাকে জেলখানার ভিতরে নিয়ে যায়। জেল সুপারের সাথে আমি কথা বলি যে
আমি ভয়ানকভাবে আহত হয়েছি, আমার চিকিৎসা প্রয়োজন। মানে শরীরে অভ্যন্তরে যে আঘাতগুলো ছিল সেগুলো তো বাইরে থেকে দেখা যাচ্ছিল না, যার কারণে জেল সুপার আমার কথাকে তেমন গুরুত্ব না দিয়ে আমাকে হচ্ছে জেলখানার যে সেল সেখানে আটকে রাখে। আর আমাদের যেখানে স্থানান্তর করে জেলখানা, সেটা ছিল একদম ফাঁসির আসামিদের জন্য, হচ্ছে ফাঁসির আসামিদের সেল। সেখানে হচ্ছে ফাঁসির আসামিরা বন্দী থাকে এবং প্রতি সেলে একজন করে বন্দী থাকে। কিন্তু আমাদেরকে সেলে জেলখানায় এত পরিমাণ আসামি হয় যে হচ্ছে জেলখানার স্থান সংকুলন না হয় প্রত্যেকটা সেলের মধ্যে 5 থেকে 7 জন করে বন্দি করে রাখে এবং আমাদের জন্য ঘুমানোর জায়গা ছিল 1 ফুটেরও কম জায়গা। সেখানে আমরা গাদাগাদি করে ঘুমাতাম এবং খাবার টাবারের কোনো ঠিকঠাক ছিল না। আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছিল যে হচ্ছে আমাদের যেন হচ্ছে কোনোভাবে যোগাযোগ করতে না দেওয়া হয়। যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতে আমাদের এই 19 দিন কাটাতে হয়। আমাদের শরীরে আমাদের যে পোশাকটা ছিল, সেই পোশাকটা, আমি যে পোশাকটা পরেছিলাম ওইটাকে আমাকে যখন 18 জুলাই নির্যাতন করে, তারা এমনভাবে নির্যাতন করেছিল যে আমার শার্টটা 6টি কিংবা 7টি জায়গায় ছেড়ে যায় এবং সেই ছেঁড়া শার্ট পরে আমাকে হচ্ছে ওই অবস্থাতেই তারা আটকে রাখে। ওই 19 দিন আমি একটি শার্টই হচ্ছে কাটিয়েছি, সেখানে কোনো জামা কাপড় পাইনি। আমি ধরেই নিয়েছিলাম যে হাসিনা আমাদেরকে আর বের হতে দেবে না, হয় আমাদেরকে আয়না ঘরে নিয়ে আটকে রাখবে অথবা হচ্ছে মেরে ফেলবে। ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধে যে আমরা বের হয়ে আসতে পেরেছিলাম সেটা আমাদের এক প্রকার সৌভাগ্য। 6ই আগস্ট জেলখানা থেকে যখন আমি মুক্তি পাই, এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, আশা করেছিলাম যে আমরা একটা সুন্দর এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা পাবো। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করতেছে এবং বাহির থেকে আওয়ামী লীগের যে লবিংটা কাজ করে যাচ্ছে ইউনূস সরকারকে ফাংশন করতে না দেওয়ার জন্য, তো সেই জায়গা থেকে সরকার আসলে এক ধরনের ব্যর্থই বলা যায়। তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ এখনও নিতে পারেনি। এখনও আপনি এই মন্ত্রণালয়গুলোতে দেখবেন আওয়ামী ফ্যাসিস্ট আমলে যেসব আমলারা নিয়োগ ছিল তারা এখনও বহাল তাবিয়াতে কাজ করে যাচ্ছে। আমাদের যে 2000 শহীদ ভাইয়েরা রক্ত দিয়ে আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের নতুন করে কথা বলার সুযোগ দিয়েছে, সেটা আসলে এক প্রকার বৃথা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে দেশকে স্থিতিশীল অবস্থায় আনার জন্য। তারা বাহিরের সাথে কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিদেশে বিভিন্ন দেশের সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমার যেটা প্রত্যাশা ছিল সেটা আংশিকভাবে পূরণ হয়েছে, কিন্তু আমরা যেটা চাচ্ছি একটা দীর্ঘস্থায়ী সংস্কার, সেই সংস্কারটা জন্য আমাদেরকে আসলে আরও অনেক সময় প্রয়োজন। বিভাজন না হয়ে আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে।